পালোয়ান স্ত্রীর আত্মা। একদা পাহাড়ের গভীরে এক উপত্যকার ছোট্ট গ্রামে এক কৃষক তার অদ্ভুত দর্শন স্ত্রীর সঙ্গে বসবাস করত। নিজের ঠেলা টানবার বলতেই সাবধান পিষে ফেলেছে, ওকে শিক্ষা দিতেই হবে। আমি ইচ্ছে করে করিনি, দুঃখিত, দয়া করে থামো। নিজের সমান কাউকে বেছে নাও না কেন? ওই যে ওর বউ। কি শক্তিশালী নারী একাই 5 পুরুষকে হারিয়ে দিতে পারে। রানী, ও থামো, সে কোনো সাধারণ মানুষ না, গায়ে তার মাছের আশ পর্যন্ত আছে। আশ ভর্তি মেছো নারীকে জড়িয়ে ধরা কি জঘন্য। সত্য স্বামীটার এলেম আছে, নয়তো ওর সঙ্গে থাকে। ওর মতো কিম্ভূত বউয়ের সঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো। ওর ওই মাছের আশ নিয়ে জন্মানোটা মানা যেত, কিন্তু নারীদের অন্তত পক্ষে সুশীল হওয়া তো উচিত। লড়াইয়ে সে পুরুষের চেয়েও শক্তিশালী। স্ত্রীর জায়গায় ও যদি স্বামী হতো, আর স্বামীর জায়গায় যদি স্ত্রী হতো, তবেই বেশি মানাতো। রাত হয়েছে, ঘুমোচ্ছ না কেন? তুমি ঘুমাও, ঘুম আসছে না আমার। কি হয়েছে? বিকেলে লোকের কথা শুনে মন খারাপ করেছো না? কেন এমন করছো আমার সঙ্গে? আমার জায়গায় তুমি হলে মন খারাপ করতে না? এমন বউ আমার, যে কিনা মানুষই নয়, যে কিনা ষাঁড়ের চেয়েও শক্তিশালী। কেমন করে এত ঘৃণ্য কথাগুলো নিজের স্ত্রীকে বলতে পারলে তুমি? অনেক হয়েছে তোমার সাথে থাকা, লোকের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। কিন্তু আমি কি কিছু ভুল করেছি? আমি তো জন্মেছি এমন শরীর নিয়ে। তুমি তো আমার সঙ্গে এতদিন থেকেছো, তুমিও জানো যে আমি ঠিক বাকিদের মতোই। অন্য লোক যা ইচ্ছে বলুক, কিন্তু তুমি তো আমার স্বামী, তোমার তো আমাকে বোঝা উচিত। আমার জায়গায় যদি তুমি থাকতে তবেই বুঝতে পারতে। তাহলে এখন আমাকে কি করতে বলো তুমি? বাগানের এক কোণে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব, তুমি সেখানেই থাকবে। কি কি তুমি আমাকে আমাকে বাগানের কুঁড়ে ঘরে থাকতে দেবে? হ্যাঁ, ঠিকই শুনেছ, বাগানের কোণায় একটা কুঁড়েতে থাকবে তুমি। কালই তৈরি করব ওটা, হয়তো কয়েকদিন লেগে যেতে পারে। নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। স্বামী স্ত্রী হয়েও আলাদা থাকবো? কি বোঝাতে চাইছো তুমি? আমরা এখন থেকে আর স্বামী স্ত্রী নই। প্রিয়তম, প্রেম আমার, কেমন করে আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলে তুমি? স্ত্রীটি ষাঁড়ের মতো শক্তিশালী হলেও বাগানের এক কোণের কুঁড়ে ঘরটাতে গোটা শীত কাটিয়ে দেবার মতো যথেষ্ট উষ্ণ ছিল না। সে খুব অসুস্থ হয়ে পড়ল এবং অকালেই মৃত্যুবরণ করল। এ আবার কি জ্বালা! এখানে আগে তো কোনো ইঁদুর ছিল না। আমার জন্য বাটি চপস্টিক কেন নিচ্ছ না? আমিও যোগ দেব তো। হায়, তুমি আমার স্ত্রী! এটা তো আমার স্ত্রীর গলা। তোমার মেছো আশ ভর্তি পালোয়ান বউ এসে গেছে। তুমি তুমি ফিরে এসেছো তোমার সঙ্গে খাওয়ার জন্য। দয়া করে আমাকে ক্ষমা করো প্রিয়তমা। ওর ওই তাকড়া বউটা মারা যাবার পর থেকেই লোকটা কেমন চেতন অচেতন গুলিয়ে ফেলেছে। কখনো হাসছে, কখনো কাঁদছে। নাকি বউয়ের শূন্যতাই ওকে পাগল করে দিয়েছে? আরে বাজে বকো না তো। বেঁচে থাকতে তো বাগানের কুঁড়ে ঘরে থাকতে বাধ্য করেছিল বউটাকে। সে কিনা অনুভব করবে বউয়ের শূন্যতা, যত সব। সুতরাং নিজেদের বাড়িতেই স্বামীটি তার স্ত্রীর প্রেতাত্মার সঙ্গে আটকে পড়ে রইল। দয়া করে আমাকে ক্ষমা করো প্রিয়তমা, দয়া করে। অল্পদিনের মধ্যেই প্রেতাত্মার কবলে পড়ে স্বামীটি কবরে চলে যায়। শোনো সবাই, হুকু মারা গেছে। কি?
হুট করে এভাবে চলে গেলে হকু? যাই হোক, দয়া করে স্বর্গ থেকে আমাদের গ্রামকে আশীর্বাদ করো। আমি হত্যা করেছি হকুকে, এবারে তোমাদের পালা। হায় হায় ভু ভু। তাহলে এটা পরিষ্কার যে হকু কোনো দুর্ঘটনায় মারা যায়নি। আমি জানতাম ওর স্ত্রী যেদিন মারা গেল সেদিন থেকেই সে হকুর কাঁধে চেপে বসেছে। ওর পরিণতি ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একা একা বাড়িটায় পাগলের মতো হেসে কেটে বেরিয়েছে। শেষ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল। হকুর কি সর্বনাশ হলো গো! ঈশ্বর, এটা তো বিপজ্জনক। যতদিন ওই ভূত গ্রামে এমন দৌরাত্ম্য করতে থাকবে ততদিন আমরা কেউ শান্তিতে বাঁচতে পারবো না। তোর সাথে মিশতাম না বলে এমন করছে না তো? এখন আমাদের কি করা উচিত? আরে থামো, তুমি তো নিজের ছায়াকেও ভয় পাও। ভূত বলে কিছু নাই, মৃত্যুই সবকিছু শেষ। হ্যাঁ, ভেবেছিলাম এখানে এসে একটু থিতু হব, কিন্তু লোকমুখে যা শুনলাম তাতে খুব হাসি পাচ্ছে। তুমি তো বাইরে ছিলে, তুমি আর কি জানবে? কিন্তু হকুর বাড়ির পাশ দিয়ে যাতায়াত করা লোকেরা তো ঠিকই পাগলাটে হাসি আর কান্নার আওয়াজ শুনতে পেত। শুধু ভূতেরাই এমন করতে পারে। ওটা কোনো ওর রোগ ছিল না। হয়তো হকু তার স্ত্রী মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে পাগলের মতো আচরণ করছিল। তার প্রতিবেশী হয়তো অসুস্থ ছিল বলে মাঠে যায়নি। ভূত বলতে আসলে কিছু নেই, আমি এসব বিশ্বাসই করি না। আমারও। অদ্ভুত তো, বাতাস নেই তাও আলো কিভাবে নিভে গেল? এই কেউটা ভূত! ওই তো সে, ওই মহিলা প্রেতাত্মা। ও না, বেরিয়ে যা। সত্যিই ভর করেছে। পুরো গ্রামকেই এই মহিলার ভূত উত্তক্ত করছে, কারণ আমরা সবাই অতীতে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। একটা বুদ্ধি পেয়েছি। ওঝা ডেকে এনে একটা বেদি তৈরি করে ওর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করি। চলো। ঠিক, এখনই আমাদের তা করা উচিত। সেদিন থেকে সেই উপত্যকার ছোট্ট গ্রামে একদিনের জন্য শান্তি নেমে আসেনি। ওই পালন দাঁড়ির প্রেতাত্মা তার নানান আচরণ দ্বারা ওই গ্রামের বাসিন্দাদের যন্ত্রণা দিতে লাগলো। গ্রামের পরিবেশ যত ভয়ঙ্কর হতে থাকলো, গ্রামবাসীও ততই একে একে গ্রাম ছেড়ে পালাতে লাগলো, এমন জায়গার সন্ধানে যেখানে ভূতের অস্তিত্ব নেই। কি ভাগ্যবান আমি, ওই উপত্যকাতে ছোট একটা গ্রাম দেখছি। অবশেষে জিরোবার জায়গা পেলাম। সরাইওয়ালা, আমি কি এখানে একটি ঘর পেতে পারি? আমি এক বণিক, অনেক পাহাড় পর্বত লম্বা পথ পেরিয়ে তবে এই গ্রামে এসেছি। কিছুদিন এখানে থেকে শক্তি সঞ্চয় করে আবার যাত্রা করব। কিন্তু কোনো সমস্যা মহোদয়? এই সরাই কি ভাড়ার জন্য নয়? আরে না, এমন কোনো ব্যাপার নয়। তোমারও কি খুলে বলা উচিত? বিদেশি মানুষ, পরে কিছু হলে অতিথিদের ক্ষতি করার দায় গ্রামবাসীদের ঘাড়েই পড়বে। ঠিক আছে, তোমার কোনো সমস্যা না থাকলে তুমি এখানে থাকতে পারো, কিন্তু এখানে থাকবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে এই জায়গা সম্পর্কে আমার কিছু বলার আছে। বেশ কয়েক মাস ধরে আমাদের গ্রামটিকে ভূতে পেয়েছে।
ওই মাছের আঁশবর্তী হাতওয়ালা পেশিবহুলা নারী যে কিনা 5 জন পুরুষের চেয়েও বেশি শক্তি রাখত, সেই মোড়ে ভূত হয়ে গ্রামকে অতিষ্ঠ করে রেখেছে। এই হলো ঘটনা। হয়তো তার কবর ঠিকভাবে দেওয়া হয়নি। আপনারা কি পরীক্ষা করে দেখেছিলেন? আমরা সেটা কল্পনা করতেও ভয় পাচ্ছি। হয়তো উনি ঠিক বলছেন, আমরা তো কখনো ওর কবর পরীক্ষা করতে যাইনি। আমার বিশ্বাস সে তার স্বামীকে হত্যার পরে এই গ্রামকে উত্ত্যক্ত করছে, কারণ ওর আত্মা শান্তি পায়নি। ওর স্বামী মারা যাবার পর আমরা ভেবেছিলাম সব শেষ হয়েছে, কিন্তু প্রতি রাতে একের পর এক ভূত দেখে আতঙ্কিত হয়ে চিৎকার ঠিকই করছে। যেমনটা উনি বললেন তেমনটাই করি, চলো ওর কবরটা দেখা দরকার এক্ষুনি। ওর কবরটা এমন বিধ্বস্ত কেন যে কফিনটা খোলায় পড়ে আছে? এর জন্যই তো ওর আত্মা এমন ঘুরে বেড়াচ্ছে। বণিক শাকুজোর নির্দেশনা অনুযায়ী গ্রামবাসীরা একত্রে মিলে কাজ করল এবং কবরখানা পৌঁছিয়ে সেটি একটি বড় পাথর দিয়ে চাপা দিল। বণিকের নেয়া এই উদ্যোগে আশ্চর্য রকমের কাজ হলো। মাসের পর মাস ওই পেশিবহুলা নারীর আত্মা দ্বারা অত্যাচারিত হবার পর গ্রামবাসীদের কাছে সেই রাত্রি ছিল পরবর্তী অনেকগুলো শান্তির রাতের অধ্যায়ের সূচনার ক্ষণ। ধন্যবাদ শাকুজো, যদি আবার সুযোগ হয় অবশ্যই আসবেন, আপনাকে সর্বদাই স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ, আসবো অবশ্যই, তবে এখন আমার যাবার সময়। বিদায় সবাইকে। অদ্ভুত তো, চিৎকারটা কি ভয়ঙ্কর, তাই না? এখানে তো আশেপাশে কিছুই নেই, আমি নিশ্চয়ই আতঙ্কিত হয়ে আছি। কে ওখানে? ওখানে কে? আমি পালোয়ান নারীর ভূত, কিন্তু তুমি তো আমাকে চেনো না। তুমি আমাকে বাধা দিয়েছো, আর যেই আমাকে বাধা দেবার সাহস করে তাকে তার মূল্য দিতেই হয়। ভাগ্যবান আমি যে মন্দিরে ঠাঁই নিতে পেরেছি। হয়তোবা গ্রামবাসীদের সাহায্য করায় ওর বিদ্বেষ আমার উপর এসে পড়েছে। যে কোনো উপায়ে এই ভূতের হাত থেকে নিস্তার পেতেই হবে, ও আমায় ছাড়বে না। মন্দিরে থাকাকালীন শাকুজো ভেতরে একটি তলোয়ার উদ্ধার করতে সক্ষম হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ওখানে পড়েছিল। ওই তলোয়ারটি ছিল মন্ত্রপুত ও পিশাচ সিদ্ধ। তলোয়ারখানা পেয়ে শাকুজোর আর কোনো ভয় রইল না। ওই অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে শাকুজো মন্দিরে ফিরে তলোয়ারটি ফিরিয়ে দিতে। হাই খুদা, কি ভয়ঙ্কর শব্দ! আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই বাতাসের আর্তনাদ, কাকের ডাক সবই যেন আগে কোথাও শুনেছি। কি চলছে এখানে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। অবশেষে যে আমার প্রতিশোধ নেবার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে ধ্বংস হয়েছে। আমি কাউকে আর আঘাত করতে চাই না, কিন্তু তোমরা হলে পাপীর দল, যারা সবাই মিলে আমাকে নিয়ে এসেছো আর আমাকে যন্ত্রণা দিয়েছো। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে আমার, চলে যাচ্ছি আমি। কি ভাগ্য, ওকে বুঝতে না দিয়ে মরার ভান করে বেঁচে গেছে। এখন হয়তো ওর আত্মা শান্তি পেয়েছে, আর পিছু নেবে না। আমার জলদি বাড়ি ফিরতে হবে। এরপর শাকুজো জলদি বাড়ি ফিরে এলো, আর সেদিনের পর ওই পালোয়ান নারীর প্রেতাত্মাকে কেউ কোনোদিন কোথাও দেখেনি।